পদ্মা ব্যাংক যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয় নাই। পদ্মা ব্যাংক দেউলিয়া হয় নাই, তো দেউলিয়া ঘোষণা করে নাই। এই ব্যাংকটার প্রায় 3000 কোটি টাকা যে খেলাপি ঋণ আছে 4000 কোটি টাকা, 4000 কোটি টাকা আপনারা কি আদায় করতে মনোযোগ আমি দিবেন? বললামই তো, এটা এক্সিম ব্যাংক উল্টে কেয়ার। আমরা দেখব এটা কত সুন্দরভাবে এটা পরিচালনা করা যায়। মন্দ লোন আছে, এই টাকা চলে গেছে, ফেরত আসবে না, এটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব। আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, মানুষ বলছে যে পদ্মা ব্যাংকের যে সদ্যবিদায়ী চেয়ারম্যান নাফিস শারাফাতের সাথে আপনার এক ধরনের পূর্ব সখ্যতা আছে, এই কারণে দুটি ব্যাংক একত্রিত হয়েছে। আমি তো বিইবি চেয়ারম্যান দীর্ঘদিন থেকে, প্রত্যেক ব্যাংকের চেয়ারম্যানের সাথে আমার সখ্যতা আছে, এক্সট্রা কোনো সখ্যতা তো ওনার সাথে নাই। স্যার এটা কি আপনাদের ইচ্ছাকৃত মার্জার না সরকারের পক্ষ থেকে চাপ? এটা সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। সরকার আমাদেরকে কোনো কিছু ইম্পোজ করে নাই, প্রপোজাল ছিল তোমরা ভালো ব্যাংক, অর্থনীতির স্বার্থে বাংলাদেশে এখন আমাদের যে অর্থনৈতিক একটা দৈন্যদশা হয়ে গেছে, তোমাদেরকে কিছু করণীয় আছে কিনা। আমরা 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 এই দেশের সন্তান, বিশ্ববিদ্যালয়ে আমরা 5 টাকা বেতন দিয়ে লেখাপড়া করে আসছি। আমরা জানি না আপনারা কত টাকা, কিন্তু আপনারা এই ঝুঁকিটা নিলেন কেন? কারণ আপনারা এই ঝুঁকিটা নিলেন কেন? বাংলাদেশের সাথে দেখা গেছে যে বিটিপিএল মার্জার হওয়ার পরেও তারা ভালো হয়। আমরা ঝুঁকি নেওয়ার কারণ একটাই, আমরা দেশকে ভালোবাসি। আচ্ছা, সরকারি যে আমানতগুলো আছে প্রায় 3000 কোটি টাকা, 250 কোটি টাকা, এটা কি আপনারা ফেরত দিবেন কিনা? ওনারা অফকোর্স এটা ফেরত, ওনারা যদি রেখে দেয় রাখবে, না রেখে চলে যাবে। এক্সিম ব্যাংকের তো প্রায় 45,000 কোটি টাকা, 47,000 কোটি টাকা আমাদের আছে। ওনারা যতদিন রাখবে, আর না রাখলে আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা কি কোনো আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, শুনে যেটা আপনারা বুঝতে চাচ্ছেন যে সরকার আমাদেরকে কোনো চাপ দিল কিনা, এখানে কোনো চাপ কিচ্ছু দেওয়া হয় নাই। শুধু অর্থনীতির স্বার্থে আমাদের বর্তমান দৈন্যদশাটাকে আরও একটু ভালো করার জন্য আজকে আমি এখানে কীভাবে আসলাম। এই ব্যাংকের যেমন আপনাদের মতো আমিও তো ছিলাম এক সময়, বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকরির জন্য ঘুরছি, চাকরি পাই নাই, তো আমি এখানে আসছি। আমার তো একটা ঋণ আছে দেশের প্রতি, আমি তো ঋণই এই দেশের প্রতি। এই দেশ আমাকে মানুষ করছে, ব্যবসায়ী করছে, 40,000 লোকের কর্মসংস্থান করছে। কাজেই আমার কি একটা নৈতিক দায়িত্ব আছে না অর্থনৈতিক দেখা। আপনার ব্যাংক এখন দাঁড়িয়ে থাকতে পারবে তো? এটা কোথায় বোঝা? কোনো না, এটা চালাইতে ওরা অক্ষম ছিল। অফকোর্স শুনেন, আমি একটা কথা বলি, আপনার মতো লিসেন টু মি, আপনার মতো আমি একজন সাধারণ শেয়ার হোল্ডার, কিন্তু কালকে আমি শেয়ার হোল্ডার, আমি ডাইরেক্টর থাকবো না, আমি পরিচালক, আপনি পরিচালক নন। এই বোঝাটা আমরা যেটা নিলাম, এটা আমরা জেনে শুনে নিছি। আমি একটা কথা বলি, যেটা আমার এখনই বলা ঠিক না, তবু আপনাদের জন্য বলতেছি। পদ্মা ব্যাংকের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, 70টা ব্রাঞ্চ আছে, এবং 60টা ব্রাঞ্চ আছে, সাব ব্রাঞ্চ আছে, জনবল আছে। এই ইনফ্রাস্ট্রাকচারটা নতুন করে তো আর কেনা যাবে না। এটাকে যদি ভালোভাবে চালানো যায়, অফকোর্স এটা ভালো ব্যাংক হয়ে যাবে 1 বছরের মধ্যে। আমি বললাম আপনার এমডির বিষয়টা তো বললাম, সিদ্ধান্ত হয় না। আপনাদের যে বিনিয়োগ আছে স্যার, আপনার যে বিনিয়োগ আছে স্যার, আপনাদের 4 ব্যাংক 6 আইসিবির এই বিনিয়োগ ফেরত পাওয়ার বিষয়ে আপনার বিনিয়োগ অবশ্যই ফেরত পাওয়া যাবে, তবে এই ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক কাজ করতেছে। স্যার কিভাবে পাবেন এই প্রসেসটা স্যার? পাবেন না? এইটা তো আমি বললাম যে ভ্যালুয়েশন হচ্ছে 2 ব্যাংকের অ্যাসেট লাইবিলিটিস ভ্যালুয়েশন। বাংলাদেশ ব্যাংক শীঘ্রই দেখবেন যে একটা বাংলাদেশের একটা অন্যতম প্রসিদ্ধ ফান্ডকে দিয়ে ভ্যালুয়েশন করানো হবে। ভ্যালুয়েশন করানোর পরে এই ব্যাপারগুলো তার মানে কি স্যার আপনার আজকে না পুরোটা না পাওয়ার কোনো কারণ নাই। তো আজকে হলো আমাদের 2 ব্যাংকের মধ্যে যে একটা নীতিগত সিদ্ধান্ত মৌ স্বাক্ষর হয়েছে, কিন্তু আপনারা যে প্রশ্নগুলো করছেন, আজকে মৌ স্বাক্ষর হওয়া মানে যে কালকেই মার্জার হয়ে গেল, নট লাইক দ্যাট। এটা ইট উইল টেক টাইম, 3 মাস 6 মাস সময় লাগতে পারে, তাই না? এখন আমরা মৌ স্বাক্ষর করলাম, এবং যেই প্রশ্নটা আপনারা করছেন, 2 ব্যাংক আমরা আলাদাভাবে বোর্ডের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু আজকে মৌ স্বাক্ষর হলো। কিন্তু একটা ভ্যালুয়েশন না করে এই ধরনের একটা এত বড় সিদ্ধান্ত কেন নিতে গেল? ভ্যালুয়েশন হয়ে গেছে, ভ্যালুয়েশন অলরেডি ডান। আছেই তো, আবার হবে। এটা ব্যাংকের ভ্যালুয়েশন থাকবে না।